প্রবলেম করতেছে, কিন্তু সফটওয়্যারের সমস্যা ছিল, তাই না? শুরু করা যাক। তো গতদিন পর্যন্ত আচ্ছা, তোমাদের দরজা জানালা গুলো সব বসানো হয়ে গেছিল, তাই না? তারপর লাইট ফ্যান গুলো তোমরা বসায় ফেলছিলে গতদিন পর্যন্ত। তো এখন আমাদের ওয়ারিং এর কাজ আছে। তোমাদেরকে ওয়ারিং দেখিয়েছিলাম কিভাবে ওয়ারিংটা করে। ওয়ারিং এর কাজটা মনে হয় নাই তোমাদের, তাই না? আচ্ছা, ওয়ারিং এর কাজটা স্যার ল্যাবে গিয়ে দেখাবো, একসাথে ওপেন করে সবাই মিলে বসে করে ফেললে ভালো হবে। আজকে অন্যগুলো দেখাই, মানে অন্যগুলো থিওরি গুলো বলে দিই, তাহলে ল্যাবে গিয়ে আমরা ধুমধাম সবকিছু করে ফেলবো। আচ্ছা, তোমাদের এক্সপেরিমেন্টের লিস্টটা একটু আপডেট হয়েছে, মানে লিস্ট বলতে নাম্বারিং এর সাথে এক্সপেরিমেন্টের নামগুলা, বাকি জিনিসগুলো আগের মতোই আছে, শুধু একটু সাফল করা হয়েছে, কারণ এবারে ট্রাইমেস্টার তো এবার সব 4 মাসে যেহেতু, সেই হিসাবে সবকিছু নতুন করে সাজানো হয়েছে। তো এখানে এক্সপেরিমেন্ট নাম্বার 6 দেখলে এটা মূলত 5। হ্যাঁ, আগের বার যেটা করা হতো যে 4 আর 5 একসাথে করানো হতো এবং দুইটা আলাদাভাবে মানুষ রিপোর্ট দিত। তো এবার তোমাদের দেখবে যে 4 আর 5 একসাথে করে দেওয়া হয়েছে, যেহেতু দুইটাই ছোট ছোট নরমাল এবং একই সাথে রিলেটেড, ওই জন্য 4 5 একসাথে মিলে 4 দেওয়া হয়েছে। আর এই যে 6 নাম্বারটা, এটা 5 দেওয়া হয়েছে। আমি এক্সপেরিমেন্টের লিস্টটা তোমাদের বিএলসি তে দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। দিয়ে দিলে তোমরা ওই অনুযায়ী, মানে এক্সপেরিমেন্টের লিস্ট, ওই নাম্বার আর নামটা ওই অনুযায়ী লিখবে, ঠিক আছে? আর ল্যাব শিটটা আপডেট করার মতন সময় মানে এই মুহূর্তে হবে না। তোমরা ল্যাব শিটটা মানে আগেরটাই ফলো করার সমস্যা নাই, মানে ম্যাটেরিয়াল সব সেম, শুধুমাত্র নাম্বারের নামটা তোমরা নতুন লিস্টের উপর পুরোটা লিখবে। আচ্ছা, এখন আর্থিং আর লাইটনিং প্রোটেকশন সিস্টেম, এই দুইটা জিনিস নিয়ে একটু বলে রাখি, পরবর্তীতে ল্যাবে গিয়ে আমরা জয়েন করবো। আচ্ছা, প্রথমত আমাদের দুইটা টপিক আছে, আবার শুরু করবো গেলে কেন। একটা হলো আর্থিং আর একটা হলো গ্রাউন্ডিং। হ্যাঁ, একটা পার্ট থাকে হলো আর্থিং আর একটা পার্ট থাকে গ্রাউন্ডিং। এখন আর্থিং কি জিনিস, গ্রাউন্ডিং। তোমরা দেখবে ল্যাবে অনেক সময় সার্কিটের কাজ করছো, সার্কিটের কাজ করতে গিয়ে আমাদের ব্রেডবোর্ডে দেখবে একটা পার্টিকুলার লাইনে ওই ভোল্টেজ সোর্স যেগুলো থাকে সেগুলো নেগেটিভ প্রান্তগুলো একসাথে কানেক্ট করে বাকি সার্কিট গুলো কমপ্লিট করার পরে আমরা ভোল্টেজ মাপার সময় হয়তো মাল্টিমিটারের কালো প্রান্তটা ওই নেগেটিভ সোর্সের সাথে ধরতে হবে এবং বলতাম ওইটা আমাদের গ্রাউন্ড, কারণ ওখানকার ভোল্টেজটা আমরা জিরো ধরে নিতাম, ঠিক আছে? এবার আমরা ধরো একটা সার্কিট যখন করি, ধরে বললাম এটা আমাদের একটা ভোল্টেজ সোর্স, এটা আমাদের ইন্ডাক্টর, এটা ক্যাপাসিটর, এটা রেজিস্টার, এরকম আছে। আমরা বললাম এই জায়গাটাতে গ্রাউন্ড। হ্যাঁ, এটা গ্রাউন্ড ধরে নিচ্ছে কারণ এটা রেফারেন্স ভোল্টেজটা আমরা বলছি জিরো। রেফারেন্স ভোল্টেজ জিরো ধরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে, এখানকার ভোল্টেজ তাহলে V1, এখানকার ভোল্টেজ V2, এখানকার ভোল্টেজ V3, এখানকার ভোল্টেজটা জিরো। হ্যাঁ, এরকম ধরে আমরা ক্যালকুলেট করতাম। তো এটাতে আমাদের প্রবলেম হতো না যে নোডাল অ্যানালাইসিস করার সময় একদম শুরুতে যে টপিকটা করা থাকতো যে আমাদের কারেন্ট নির্ভর করে ভোল্টেজ ডিফারেন্সের উপরে, মানে ভোল্টেজের প্রিয় পার্থক্যের উপরে কারেন্টটা নির্ভরশীল। এক্স্যাক্টলি ভোল্টেজ কত সেটার উপরে কারেন্ট নির্ভরশীল না। তার মানে আমি আসলে V2 থেকে V1 এর পার্থক্য বের করতেছি, সরি কারেন্ট যদি এদিক বরাবর যায় তাহলে V1 থেকে V2 এর পার্থক্য বের করতেছি। এই পার্থক্য যত বেশি হবে কারেন্টের ভ্যালু তত বেশি হবে। এখন কথা হচ্ছে আমি যদি V2 এর একটা পার্টিকুলার ভ্যালু ধরি, ধরে সেই অনুযায়ী V1 বের করি, অথবা V1 এর একটা পার্টিকুলার ভ্যালু ধরি, ধরে সেই অনুযায়ী V2 বের করি, করলে তাদের পার্থক্য তো সেমই থাকে, সেক্ষেত্রে কারেন্ট বের করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা কারেন্টটা ইজিলি বের করতে পারি। এই জন্য আমরা একটা পার্টিকুলার কেসে আমরা এটার ভোল্টেজটা জিরো ধরে নিতাম, জিরো ধরে সেই অনুযায়ী বাকি মানগুলো বের করতাম। এটা অ্যানালজিক্যাল আরেকটা কথা বলা যায় যে ধরো আমি মাটি থেকে একটা বল, ধরো একটা ফুটবল হোক ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে দিচ্ছি, তোমরা ফিজিক্স এই জাতীয় অনেক করছো যে আমাদের এই জায়গাটাতে জিরো ধরে নিই হাইট, তাহলে এখানকার আমাদের প্রতিশক্তি হাফ mv স্কয়ার থাকে, আর সর্বোচ্চ উচ্চতায় গেলে এখানকার বিভব শক্তি থাকবে mgh। এভাবে আস্তে আস্তে পড়তো, ফিজিক্সে তোমরা এই জিনিসগুলো হয়তো অনেকবার দেখছো। এখন ঘটনা হলো যে আমাদের যেহেতু এই জায়গায় হাইট জিরো, তার মানে এখানকার বিভব শক্তি কত হওয়া উচিত, জিরো হওয়া উচিত। বিভব শক্তিটা জিরো হওয়া উচিত, তার মানে বিভব শক্তি জিরো থাকলে এখান থেকে আমরা গতিশক্তিও পাবো না। এখন ধরো এখানে গতিশক্তি পাচ্ছি কেন, এটা আমি জোর করে হাত দিয়ে ছুড়ে মারলাম, ওই জন্য গতিশক্তি পাচ্ছি, এটা এক্সেস ছিল।
যদি এখন পাশে একটা গর্ত করে ফেলা হয়, গর্ত করে বলা হয় যে ঠিক আছে বলটা তুমি মনে ভেতরের দিকে ঢুকে যাও, তাহলে ঘটনা কি হবে? তাহলে বলটার মধ্যে তো এই মুহূর্তে কোনো বিভব শক্তি নাই, তারপরেও বলটা নিচের দিকে গতিশীল হবে। হ্যাঁ, এটার কারণ হলো এই যে বিভব শক্তিটা জিরো, এটা আমাদের রেফারেন্স আমরা ধরে নিয়েছি, এটা আসলে বিভব শক্তি জিরো না। আমরা যদি বলি যে বস্তুটা পৃথিবীর গ্র্যাভিটি শুধুমাত্র এক্সিস্ট করে আর বাকি সূর্য, চাঁদ, অন্যান্য গ্রহ উপগ্রহ কারো গ্র্যাভিটি এক্সিস্ট করে না, তাহলে পৃথিবীর কেন্দ্র যেটা, এই কেন্দ্রের রেফারেন্সটা আসলে জিরো হওয়ার কথা। সেখান থেকে একটা হাইট আসবে, এই হাইটের ভ্যালুটা হলো আর। হ্যাঁ, এই হাইটে আমাদের একটা বিভব শক্তি আছে, সেটা আসল বিভব শক্তি। হ্যাঁ, এটা জিরো আসলে ছিল না, আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থটা জিরো ধরে নিয়েছিলাম। এখন বলতে পারে যে পৃথিবীর সেন্টারে গেলে কি বিভব শক্তি জিরো? আসলে না, পৃথিবীর সেন্টারে গেলেও বিভব শক্তি জিরো না। কেন বলছি? কারণ সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, তার মানে আমরা সবকিছু ব্রেন সহ সবকিছু সূর্যের চারপাশে ঘুরতেছি। তাহলে সূর্যের চারপাশে সূর্যের রেসপেক্টেও একটা বিভব শক্তি আছে। আসলে সবকিছুই একটা একটা পার্সপেক্টিভ থেকে, একটা আরেকটা সাপেক্ষে, আসলে অ্যাবসলিউট জিরো বলে কিছু হয় না। সে বিভব শক্তি ও গতি শক্তি যেটাই হচ্ছে না, দেখো এইসব ফিজিক্সের কথাবার্তা। তো আমি যেটা বলতেছি, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটা রেফারেন্স ধরে নিই জিরো। যেমন বিভব শক্তির ক্ষেত্রে বা হাইটের ক্ষেত্রে আমরা জিরো ধরে নিই, সেরকম ভোল্টেজের ক্ষেত্রে আমরা এরকম একটা জিরো ধরে নিই। হ্যাঁ, মানে রেফারেন্স রেফারেন্স হিসেবে, যাতে ওইটার সাপেক্ষে সবকিছু আমরা যদি বের করি তাহলে পার্থক্যগুলো সেম থাকে। এটা হলো গ্রাউন্ডিং এর কথা বলতেছি। যেমন সার্কিটে বিভিন্ন ক্যালকুলেশন করা, যেমন বইয়ের যে সার্কিট গুলো থাকে, সার্কিট বইয়ের যে সার্কিট গুলো থাকে, বয়ের স্টেটের বইয়ের সার্কিট গুলো, ওইগুলো আমরা সলভ করতে গেলে যে পয়েন্টটাকে জিরো ধরে নিই, ওইটা আসলে গ্রাউন্ড। হ্যাঁ, আবার নিজেরা ব্রেডবোর্ডে ছোটখাটো সার্কিট করার সময় তখন আমরা যেটাকে জিরো ধরে নিই, নেগেটিভ প্রান্তগুলো একসাথে, সেইটাও হলো গ্রাউন্ড। এখন আর্থিংটা আসলে কি জিনিস? আর্থিংটা হলো আসলেই মাটির সাথে যে পার্টটা চলে যায়, মানে যদি অনেক হাই ভোল্টেজে কাজ করা হয়, তাহলে আমরা শুধুমাত্র ধরে নিলে হয় না একটা জায়গার বিভব জিরো, আসলে ওই জায়গাটার বিভব জিরো করা লাগে। এখন বিভব জিরো এটাই, ওইটাও মানে তোমার একটা পার্সপেক্টিভ, একটা ধরে নেওয়া, বাট ওটা বিগার পয়েন্ট অফ ভিউ। আর্থিং হলে মাটির সাথে মিশিয়ে দিলে কি হয়, যে অতিরিক্ত যদি কোনো কারেন্ট থাকে সেটা মাটিতে চলে যায়। তাহলে ইট রিয়েলি মিটস দ্য আর্থ। এটা আসলেই মাটির সাথে মিশে। এখন ঘটনা হচ্ছে মাটির সাথে মিশে কি হবে। আমি বললাম এখানে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার তো এটা প্রতীক, এরকম তো আসলে দেখতে না, তাই না? তুমি তো জানো ট্রান্সফরমার দেখতে এরকম না। তো ট্রান্সফরমারের যে অতিরিক্ত কারেন্টটা, সেটা আমরা নিলাম, নিয়ে এটা মাটির মধ্যে ঢুকাই দেওয়া হলো। মাটির মধ্যে ঢোকানোর পরে এই জায়গায় কিছু ইকুইপমেন্ট থাকবে, ইলেকট্রোড থাকবে, রড থাকবে, সেগুলোতে মাটির ভিতরে অনেক ভেতরে গভীরে সুন্দর মতন দিয়ে দেওয়া হবে। এটা সুবিধা কি হবে, যে যদি কোনো কারণে শর্ট সার্কিট হোক বা অন্য যে কোনো কারণে হোক অতিরিক্ত কারেন্ট ফ্লো করে, যে কারেন্টটা আমাদের হয়তো সার্কুলেট করতো, যেটা দরকার নাই, হয়তো সার্কুলেট করে ভেতরে যেত, সার্কিট গরম হতো, এডি কারেন্ট সৃষ্টি করতো এবং ইকুইপমেন্ট ড্যামেজ হতে পারতো, সেই অতিরিক্ত কারেন্টটা এখন মাটির ভিতরে চলে যাবে। মাটির ভিতরে চলে গেলে আমাদের আর কোনো ইকুইপমেন্টের সমস্যা হলো না। এখন কথা হলো মাটির মধ্যে কারেন্ট আবার কেন যাবে? আসলে এই পৃথিবীর আমরা যদি ভর চিন্তা করি, সেটা হলো 6 × 10⁻24 কেজি, এই টাইপের এত হিউজ একটা অ্যামাউন্টের পৃথিবীর ভর। এর ভিতরে এত 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 বেশি পরিমাণে ইলেকট্রন আছে, এত এত প্রোটন আছে, যে তুমি আসলে বলতে পারো যে এটা একটা সমুদ্র টাইপের ইলেকট্রন প্রোটনের সমুদ্র, এবং কখনো শেষ হবার নয় এই টাইপের সমুদ্র। তো ওর ভিতর থেকে যদি কয়েকটা ইলেকট্রন যোগ হয় এর মধ্যে, বা কিছু ইলেকট্রন চলে আসে, তাহলে আসলে পৃথিবীর কিছুই যায় আসে না। এটা অনেকটা এভাবে তোমরা কল্পনা করতে পারো যে একটা সমুদ্র আছে, এই সমুদ্র থেকে এক গ্লাসও না, বরং এক ফোঁটা পানি যদি তুমি নিয়ে নাও, অথবা সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি যোগ করো, তাহলে এর আলটিমেটলি হাইটের কি পরিবর্তন হবে? আসলে পরিবর্তন হবে, কিন্তু এইটা এতটাই ক্ষুদ্র যে আমাদের মানে এটা আমরা কোনো পার্থক্য অনুভব করব না, এটা অনুভবের বিষয়। তো পৃথিবীর ক্ষেত্রে ইলেকট্রন কিছু এক্সট্রা অ্যাড হলে বা ইলেকট্রন কিছু ওখান থেকে চলে গেলে, এই পরিবর্তনটা এতটাই ক্ষুদ্র যে এটা আমাদের আসলে অনুভবের কিছু নাই। তার মানে পৃথিবীতে তুমি যাই করো না কেন, ইলেকট্রন দিলেও কিছু যায় আসে না, ইলেকট্রন নিলেও কিছু যায় আসে না। এই জন্য পৃথিবীর ভোল্টেজটাকে রেফারেন্স হিসেবে জিরো ধরে নেওয়া হয়েছে, যে পৃথিবীর ভোল্টেজ জিরো। তো জিরো ভোল্টের সাথে যারা কানেক্টেড থাকবে তারাই জিরো। তো আমরা ধরতে পারি যে ঠিক আছে, এটা এক্স্যাক্টলি জিরো ভোল্ট, তাহলে আমাদের এই আর্থিং যদি করা হয়, তাহলে ওই পয়েন্টের ভোল্টেজটা জিরো চলে আসে। ঠিক আছে? তো এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে?
সবাই কি বুঝতে পারছো এটা আর্থিং আর গ্রাউন্ডিং এর পার্থক্য? আচ্ছা, বুঝতে না পারলে বলিও, ঠিক আছে? আর্থিং গুলা দেখবো অনেক জায়গাতে করা হয়, এগুলো তো একটা ল্যাব শিটে ডিটেলস আছে। তো এগুলো মেইনলি সেফটি দেওয়ার জন্য, যে অতিরিক্ত কারেন্টটা বাইরে বের হয়ে যাবে, সেটা যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় অর্থাৎ পাওয়ার স্টেশন গুলাতে। পাওয়ার স্টেশনে তো এক এক সময় এক এক রকম বিদ্যুৎ উৎপাদন হতে পারে, বিভিন্ন সময় আনস্টেবল হয়ে যেতে পারে, তো অনেক সময় এরকম অতিরিক্ত কারেন্ট মানে আনব্যালেন্সড কারেন্ট ফ্লো করতে পারে, সেগুলো মাটিতে পৌঁছায় দেওয়ার দরকার হয়। তারপরে সাব স্টেশন কিছু আছে দেখবে, ওই সাব স্টেশন গুলোতে আমাদের অতিরিক্ত কারেন্ট ফ্লো করতে পারে, যেটা আমাদের মাটিতে মিশাই দেওয়ার দরকার হতে পারে। তারপরে আমাদের যে ইলেকট্রিক্যাল পোল আছে, ইলেকট্রিক পোলে আমাদের এরকম লাগতে পারে। তারপরে আমাদের যে ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, সেই ওয়্যারিং এর সাথে তো পোল কানেক্টেড থাকে, মাঝে মধ্যে পোলের সাথে দিয়ে এটা গ্রাউন্ডিং করা হতে পারে, এটা আবার না বলি। তারপরে হচ্ছে তোমার যে ট্রান্সফরমার গুলো বসানো হয়, সেই ট্রান্সফরমারে থাকতে পারে। তো আরো ইত্যাদি, মানে বাসা বাড়িতেও থাকতে পারে, হাউস হোল্ডেও থাকতে পারে। হাউস হোল্ডে কিভাবে থাকে সেটা একটু প্র্যাকটিক্যালি বলি। তোমরা দেখবে বিভিন্ন সময় 3 পিন থাকে, তাই না? 3 পিনে 3টা এরকম ছিদ্র থাকে, উপরে একটা আর নিচের সাইডে 2টা থাকে, এর ভিতরে একটা হয়তো প্লাস আর একটা হয়তো নিউট্রাল এর উপর থাকে। আর উপরেরটা আসলে কি, উপরেরটা মূলত আর্থিং এর জন্য ব্যবহার করা হয়। এখন আর্থিং এর জন্য কি হয়, যে বাসা বাড়ির সমস্ত এরকম যে উপরের এই পোর্টটা, এগুলো সবগুলো একসাথে কানেক্টেড, সবগুলো একসাথে এরকম কানেক্টেড থাকার পরে এটা মাটিতে চলে যায়। তো যখনই তোমার ডিভাইসে আচ্ছা, ডিভাইসে প্রথমত প্লাস আর নিউট্রাল 2টা কানেকশন তো থাকে, কিন্তু ডিভাইসের বাইরে দেখবে অনেক সময় মেটালের তৈরি কিছু আবরণ থাকে। ফর এক্সাম্পল তোমাদের ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, তারপর তোমাদের যে কম্পিউটার গুলো আছে, ডেস্কটপ কম্পিউটার, সেগুলো দেখবে বাইরে একটা আবরণ থাকে। তো ওই আবরণ গুলোতে টাচ করলে নর্মালি ইলেকট্রিক শক লাগার কথা না। এটার কারণ হলো ওই আবরণ গুলার সাথে একটা তার কানেক্টেড হয়ে এই 3 নাম্বার পোর্টে লাগে, ওই পোর্টের সাথে সেটা মাটিতে মিশে যায়। কারেন্ট যখনই হলো অতিরিক্ত ফ্লো করে, তখন এটা 3 নাম্বার পোর্টে চলে আসে, সেইটা এই তারের মধ্য দিয়ে আস্তে আস্তে মাটিতে এরকম চলে যায়। বুঝতে পারছো? তাহলে আমাদের আর গায়ে শক লাগে না। এখন বলতে পারো কারেন্ট তো আছে, তাহলে আমরা কাজ করলে আমাদের গায়ে শক লাগবে না কেন? আসলে ইলেকট্রিসিটি সবচেয়ে কম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে যেতেছে, তো যেহেতু তারেরই কানেকশন আছে, তারের রেজিস্ট্যান্স আসলে জিরো না, বাট নিয়ার জিরো, মানে আমাদের বডির রেসপেক্টে তো জিরোই বলা যায়। তাহলে কারেন্ট গুলো আসলে তারের মধ্যে দিয়েই চলে যেতে চাইবে, আমাদের বডির মধ্যে দিয়ে যাবে না। কিন্তু যদি আর্থিকের কানেকশন ঠিকঠাক না থাকে, এই জায়গায় যদি আসলে কোনো একটা ভাঙা থাকে, মানে তার কাটা থাকে, অথবা এখানে তারের কানেকশনই দেওয়া হয় না, কিন্তু অনেক সময় মানে আমরা 3 পিন আছে ঠিক আছে, কিন্তু মাল্টিপ্লাগে 2 পিন দিয়ে আমরা কানেকশন নিয়ে সেই মাল্টিপ্লাগের মাধ্যমে বাকি সব জায়গাতে সার্কুলেট করতেছি। 3 পিন হয়তো মাল্টিপ্লাগে এরকম কানেক্টেড, তো এখানে 3 পিন দেওয়া তো আসলে কোনো রিজনই নাই, কারণ এই 3 পিনের এই 3 নাম্বার পিনের কানেকশন আসলে উপরের দিকে যাচ্ছে না। বুঝতে পারছো? তো এই জন্য কি হয় যে অনেক সময় আমরা দেখি যে না, আমাদের 3টা পিনই কানেক্টেড, যেমন আমার নিজের রুমেরই মাল্টিপ্লাগ যেটা, যে আসলে মাল্টিপ্লাগ নিজে কানেক্টেড 2 পিন দিয়ে, কিন্তু ওই মাল্টিপ্লাগে 3 পিনের সাথে আবার ল্যাপটপ চার্জ হচ্ছে। তো আমাদের ল্যাপটপে হাত দিলে অনেক সময় শক লাগতে পারে, তো কারণ হচ্ছে আমাদের এই 3 নাম্বার পিনটা কোথাও কানেক্টেড না, কিন্তু এই বান্ধব যদি কানেক্টেড থাকতো তাহলে আমার শকটা লাগতো না। অনেক সময় কিন্তু তোমাদের ফ্রিজে হয়তো তোমাদের 3 পিন কানেকশন ঠিকঠাক দেওয়া থাকে, তো তোমাদেরকে বলছিলাম মনে হয় ওই তোমার ডিজাইন গুলো করার জন্য 3 পিন কানেকশন গুলো ওয়্যারিং তো করা হয় নাই, আমাদের প্রত্যেকটা রুমে একটা এক্সট্রা 3 পিন কানেকশন দিতে হয়। ওই এক্সট্রা 3 পিন কানেকশন গুলোর সাথে ডিরেক্ট হচ্ছে যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, ওটার কানেকশন থাকে। ওটা কোনো সুইচ বোর্ডের মাধ্যমে সরাসরি যায় না, মানে 3 পিনের সাথে একটা সুইচ বোর্ড থাকতে পারে, বাট মেইন সুইচ বোর্ডের সাথে যায় না, কারণ আমরা যে 3 নাম্বার পিনের কানেকশনটা যাতে প্রপারলি থাকে এবং আমরা একটা ভালো তার দিতে না। তো এই কারণে ওই ডিভাইস গুলোতে শক আসলে লাগে না যদি সব ঠিকঠাক থাকে। তোমরা দেখবে তোমাদের ফ্রিজের গায়ে আসলে হাত দিয়ে খুব একটা সমস্যা হয় না বেশিরভাগ সময়, যদি হয় তাহলে আর্থিংয়ের সমস্যা আছে তোমাদের বাসায়, আর বেশিরভাগ সময় থাকবে না, কারণ ওই ফ্রিজের কানেকশনটা একটু দেখে শুনে দেওয়া হয়। কিন্তু দেখবে তোমরা ওই কম্পিউটার গুলো ইউজ করে মনে হচ্ছে নর্মালি মাল্টিপ্লাগ দিয়ে কানেকশন নেই, তখন আবার হাত দিলে শক টক করে, অনেক বেশি এরকম ইনসিডেন্ট হয়। যাই হোক, এইগুলো আপাতত পরের চিন্তা, আপাতত বাদ দিই। এখন দেখো, আমাদের এই আর্থিং গুলা করা হয় 2 রকম, মানে
অনেক রকমই আছে, বাট আমরা মেইন যে দুইটা প্রকার ভেদটা নিতে পারি সেটা হলো একটা পাওয়ারের জন্য আর একটা সিগন্যালের জন্য। হ্যাঁ, আমাদের সার্কিটের মধ্যেও সার্কিট থাকে। তোমরা যদি পিসিবি ডিজাইন করো বা পিসিবি ডিজাইন কোর্স টোর্স কেউ করো তাহলে বুঝবা যে পিসিবিতে আমাদের দেখো পাওয়ার তো আসতে হবে কোথাও থেকে, পাওয়ার না আসলে তো আলটিমেটলি তুমি কাজ করবা কি, একটা অপ অ্যাম্প চালাতে গেলেও তো তোমাদের বায়াসিং করা লাগে, একটা বিজেটি দিয়ে একটা অ্যাম্পলিফায়ার বানাবা তাও তোমাদের বিজেটিতে বায়াসিং করা লাগে, মসফেট দিয়ে করলেও মসফেটে বায়াসিং করা লাগে, মানে বায়াসিং তো তোমার করা লাগবেই, পাশাপাশি অন্যান্য 3 নাম্বার পিন দিয়ে তোমরা কন্ট্রোল করতেছো কিছু একটা সুইচ বা কিছু। এখন এই বায়াসিং করার জন্য তোমার আসলে একটা পাওয়ার আসতে হয়। এখন অনেক সময় আমরা পাওয়ারটা অ্যাডাপ্টার দিয়ে নিই, তো অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার নিলে কি হয়, অ্যাডাপ্টারটা তোমাকে এসি ভোল্টেজটাকে ডিসি বানায় দেয়। অ্যাডাপ্টারের কাজ আসলে কিছুই না, এসি কে সুইটেবল ডিসি বানানো, যে ডিসিটা তোমাদের এই সার্কিট নিতে পারে। যেমন আমরা ল্যাপটপ দিয়ে আরডুইনোতে কানেকশন দিই, তাহলে কি হয়, ল্যাপটপে আসলে ডিসি তে ভেতরে চলতেছে, ওখান থেকে আরডুইনোতে ডিসি কারেন্টটা যাচ্ছে, ডিসি ভোল্টেজটা যাচ্ছে, আলটিমেটলি কারেন্ট ওখান থেকে টানবে। তো মোবাইলে চার্জ দিয়ে ওইটা একটা অ্যাডাপ্টার দিয়ে, এটা আসলে এসি কে ডিসি বানায় দিয়ে তারপরে। তো ভোল্টেজ লেভেলটা ভ্যারি করে, ডিফারেন্ট টাইপের অ্যাডাপ্টার ডিফারেন্ট টাইপের ভোল্টেজ নিয়ে। এখন যদি সেই অ্যাডাপ্টারটা না থাকে, অনেক সময় হয় কি যে সার্কিটটা আমরা ডিরেক্ট দিয়ে দিচ্ছি 220 ভোল্ট, তো অ্যাডাপ্টার না থাকলে এখানে আসলে একটা ছোট্ট অ্যাডাপ্টারের জন্য সার্কিট থাকে। অ্যাডাপ্টারটা আসলে কিছুই না, একটা সার্কিট। তোমরা তো অ্যাডাপ্টার খুলছো দেখছো, ভেতরে দেখছো যে আসলে জাস্ট একটা সার্কিট বোর্ড পিসিবি তো ডিজাইন করা, আর কিছুই না ওটা, তাই না? তো ওটাতে মূলত এই একটা ছোট্ট ট্রান্সফরমার থাকে, এই ট্রান্সফরমার দিয়ে এসিটাকে, এই ট্রান্সফরমার দিয়ে একটা 220 ভোল্টটা কমায় না, এটা ডিপেন্ড করে এক একটা টাইপের অ্যাডাপ্টার এক এক রকম থাকে। 220 ভোল্ট কেউ 20 ভোল্ট বানায়, কেউ 15 ভোল্ট বানায়, কেউ 10 ভোল্ট বানায়, কেউ 5 ভোল্ট বানায়, ডিপেন্ড করে। হ্যাঁ, তাই বললাম যে 220 ভোল্ট হয়তো এটা 10 ভোল্ট বানাচ্ছে, ফর এক্সাম্পল 10 ভোল্ট হতে পারে, বা ডিফারেন্ট টাইপের ভোল্টেজ লেভেল। এর সঙ্গে কিন্তু এসি 220 ভোল্ট এসি কে সে হয়তো 10 ভোল্ট এসি মানে, তারপর রেকটিফিকেশন সার্কিট থাকে। তোমরা জানো যে 4টা ডায়োড দিয়ে রেকটিফিকেশন করা হয়, এরকম রেকটিফায়ার একটা সার্কিট। তোমরা পাওয়ার ইলেকট্রনিক্স তো পড়তেছো মনে হয়, এই টার্মে কি আগের টার্মে ছিল, রেকটিফায়ার সার্কিট থাকে। এই রেকটিফায়ার সার্কিটের ভিতরে গেলে এটা আমাদের এই 10 ভোল্ট এসি কে ওই অ্যারাউন্ড ডিসি বানায় দেয়। এখন ডিসি বানানোর জন্য লেভেলটা চেঞ্জ হতে পারে, কারণ এসি 10 ভোল্ট আর পিক টু পিকের কথা বলতে, সরি পিক ভোল্টেজের কথা বলতেছি। ডিসি হওয়ার পরে ক্যাপাসিটর দিয়ে তুমি যদি এটাকে স্মুথ বানাও, তারপরে ভোল্টেজ লেভেলটা ভ্যারি করতে পারে, কিছুটা ভ্যারি করতে পারে, পাওয়ার সেম থাকবে বাট ভোল্টেজ লেভেলটা ভ্যারি করতে পারে, আরএমএস হলে যেটা হয়। তো ডিসি হওয়ার পরে তোমার যদি এখানে মনে হয় না ডিসির ভোল্টেজটা আমি এখন চেঞ্জ করতে পারবো, তো এখানে যে কনভার্টার দাও, তোমরা তো মনে হয় ডিসি টু ডিসি কনভার্টার করছো, বাক কনভার্টার, বুস্ট কনভার্টার, বাক বুস্ট কনভার্টার, এরকম করে চাক কনভার্টার আছে, সেপিক কনভার্টার আছে, এরকম বিভিন্ন ধরনের কনভার্টার আছে। ডিসি টু ডিসি কনভার্টার মানে ডিসি ভোল্টেজ একটা ইনপুট দিলে সেটার আউটপুটে আর একটা করেসপন্ডিং ডিসি ভোল্টেজ, ডিজায়ার্ড ডিসি ভোল্টেজ পাওয়া যায়। এখানে একটা নব থাকে যেটা ঘুরে তোমার ডিউটি সাইকেল কন্ট্রোল করে ওই ভোল্টেজ লেভেলগুলো চেঞ্জ করে, বুঝলে? এখন এই জায়গাটার কাজগুলো অনেক বেশি ভোল্টেজে করা হয়, তাই না? এই যে এটা হলো একটু হাই ভোল্টেজে করা হয়, এই জায়গাটা অনেক হাই ভোল্টেজের কাজ। এখন মনে করো তুমি কোনো একটা অডিও প্রসেস করতেছো, বা এটা একটা যে কোনো ধরনের সার্কিট হতে পারে, একটা অডিও প্রসেস করতেছো। এখন অডিও প্রসেসিং সার্কিটটা তুমি এই জায়গাটা যদি লাগাও, তাহলে হাই ভোল্টেজের কিছু রেসিডিউ আসলে চলে আসে, কোনো না কোনো ভাবে চলে আসে এই সার্কিটের মধ্যে। যেমন তোমাদের একটা এক্সাম্পল বলে, তোমরা যখন অসিলোস্কোপে কাজ করো, যখন কোনো সিগন্যালই আসে না, তারপরে তুমি বাড়ি বুড়ি দিলে, অনেক ট্রাই করলে দেখবে একটা সাইনোসয়েডাল ঠিকই চলে আসে, এরকম টাইপের কাপা কাপা, অবশ্যই এরকম করে কাপা 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 একটা সাইনোসয়েডাল ঠিকই চলে আসে। আমাদের অনেক সময় মনে করি তো সিগন্যাল চলে আসছে, যখন কিছু মিলে না তখন মনে হয় যে সিগন্যাল চলে আসছে, আমরা এটা মনে করতাম। কিন্তু এইটার ফ্রিকোয়েন্সি তোমরা যদি অসিলোস্কোপে দেখো, দেখবে 50 হার্জ লেখা আছে, এবং এটার অ্যামপ্লিটিউড খুব একটা বেশি দেখবে না, মানে মিলি বা মাইক্রো রেঞ্জের অ্যামপ্লিটিউড থাকে। এটা আসলে কি? এটা হলো অসিলোস্কোপের নিজে যে কানেকশন পাওয়ার পাই, সেটা তোমার 220 ভোল্ট থেকে, অনেকটা অসিলোস্কোপে কিন্তু একই রকমের এই সার্কিটটাই থাকে আর কি। তো এরকম 220 ভোল্টের এই কানেকশনটা থেকে অসিলোস্কোপ ডিসি বানায় নিজের ইকুইপমেন্ট গুলোতে কানেকশন দেওয়ার জন্য, কিন্তু 220 ভোল্টের একটা রেসিডিউ ঠিকই কেন যায় না আউটপুটে চলে আসে, এটা আসলে স্টপ করার কোনো ওয়ে নাই। তো ওইটা দেখবে এই নয়েজ আকারে 50 হার্জ এর নয়েজ, এটা আসলে যেটা আমরা অসিলোস্কোপেও দেখতে পাই। তো অসিলোস্কোপ এত ভালো করে বানানো একটা সার্কিট, সেখানেও যদি আমরা কানেকশন দেওয়ার 50 হার্জ নয়েজ দেখতে পাই, আর আমরা নিজেরা ম্যানুয়ালি বানালে এখানে আসবে না, এখানে একটা মানে চলে আসবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা অন্য কিছু হবে, ওইটা দেখবে 50 হার্জ এর একটা নয়েজ ঠিকই চলে আসবে। তো এইটা থেকে আসলে আমাদের সিগন্যালকে প্রোটেক্ট করতে হবে। এখন বলতে পারো যে ভাই এই নয়েজটা আসলে বেশি না,
এই নয়েজ তো আসলে মিলি ভোল্ট রেঞ্জে, কিন্তু আমাদের সিগন্যাল গুলো মিলি ভোল্টেই কাজ করে। আমরা একটা অডিও সিগন্যাল নেওয়ার পরে অ্যামপ্লিফিকেশন করার পরে দেখবো মিলি ভোল্ট টাইপেরই থাকে। তোমরা যে স্মল সিগন্যাল অ্যানালাইসিস ইলেকট্রনিক্স এ কোর্স হয়তো বা ওখানে দেখবো যে একটা বায়াসিং করা হয় ভোল্ট রেঞ্জে, কিন্তু আমাদের সিগন্যাল প্রসেসিং করা হয় মিলি ভোল্ট রেঞ্জে। তো ওই জন্য আমরা কি করি যে এই সিগন্যালের সার্কিটটা, মানে সিগন্যাল প্রসেসিং এর জন্য যে সার্কিটটা সেটাকে আলাদা রাখি। এই সিগন্যাল প্রসেসিং আমরা যে অ্যামপ্লিফিকেশন করি, তারপরে ফিল্টারিং করি না, মানে সিগন্যাল প্রসেসিং তো বিভিন্ন ধরনের আছে, তোমরা তো পড়ছো, অ্যামপ্লিফিকেশন করে, ফিল্টারিং করে, আরো বিভিন্ন ধরনের কাজ করে, এগুলো সার্কিট দিয়েই করে। কমিউনিকেশনের ক্ষেত্রে মডুলেশন করে, ডিমডুলেশন করে, হ্যাঁ আরো কত রকমের কাজ আছে না। এই সিগন্যাল প্রসেসিং এর পুরো কাজটা আসলে আলাদা রাখা হয় এখান থেকে, অর্থাৎ পাওয়ার সার্কিট থেকে দূরে সিগন্যাল প্রসেসিং এর পার্টটা এটা এই পাশে করা। আর বাকি যে অন্যান্য কাজগুলো, সেই অন্যান্য কাজগুলো হয়তো তুমি এর মধ্যে করবে, বাকি যে মানে আদার কাজগুলো। তো যেহেতু আমাদের পাওয়ারের সার্কিট আলাদা, সিগন্যাল প্রসেসিং এর সার্কিট আলাদা, এজন্য পাওয়ারের একটা গ্রাউন্ড থাকে আর সিগন্যাল প্রসেসিং এর জন্য আলাদা গ্রাউন্ড থাকে। হ্যাঁ, এই পাওয়ার আর সিগন্যাল প্রসেসিং এর গ্রাউন্ড গুলা অনেক সময় মিলায় দেয়, ডিপেন্ড করে ডিজাইনের উপরে। অনেক সময় মিলায় দেয়, অনেক সময় মিলায় দেয় না, এদের গ্রাউন্ড আলাদা রাখতে হয়। তো পাওয়ার গ্রাউন্ডিং আর সিগন্যাল প্রসেসিং গ্রাউন্ডিং। তো পাওয়ার গ্রাউন্ডিং এর দুইটা, মানে পাওয়ারের জন্য একটা আর্থিং করা হয়। তো পাওয়ারের জন্য আমাদের রিজনটা হলো যে আমরা অতিরিক্ত কারেন্ট যেটা থাকবে সেটাকে মাটিতে মিশিয়ে দেবো। আর সিগন্যাল প্রসেসিং এর জন্য আসলে একটা রেফারেন্স তৈরি করা। সিগন্যাল প্রসেসিং আসলে ওভাবে আর্থিংটা দরকার হয় না, বাট গ্রাউন্ড লাগে, একটা রেফারেন্স লাগে আর কি। আমি ডিরেক্ট ল্যাব শিটে চলে যাই, এখান থেকে দেখে আসলে এখানে দেখো, এখানে জেনারেশন হচ্ছে একটা জায়গাতে। এই জেনারেশনের জন্য আমাদের একটা আর্থিং করতেছে, ঠিক আছে। আমাদের জেনারেশনটা ট্রান্সমিশন হচ্ছে, সেখানেও একটা আর্থিং করতেছে। এই সবগুলোর কারণে কি, যে অতিরিক্ত কারেন্ট আছে তো মাটিতে মিশে, এরকম করে সাব ডিস্ট্রিবিউশন হবে, সাব স্টেশন হবে, এখান থেকে ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা জায়গাতে দেখবে একটা করে আর্থিং ইউজ করা হয়। এই আর্থিং গুলা করে আমাদের আসলে মানে সবকিছু করে দেখা হয়। এগুলো লেখা আছে, এগুলো একটু পড়বা। আচ্ছা, যখন ইলেকট্রিসিটি এরকম করে পোলের মাধ্যমে যায়, তখন দেখবা এখানে অনেকগুলো রেজিস্টার থাকে, যেগুলো রেজিস্টার। এই রেজিস্টার পর্যন্ত আসবে, আসার পরে এই তারটা ডিরেক্ট আমাদের পোলে যায় না, না গিয়ে অন্য রেজিস্টারের মধ্য দিয়ে তারপরে অন্য জায়গায়, সেটা অন্য পোলেও যেতে পারে। আবার এই ক্ষেত্রে সাবস্টেশন আসতে পারে, বাট সবকিছু রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, যাতে কি হয় এই পোলে ডিরেক্ট তারটা টাচ না করে। টাচ করলে কি হবে, এই পোলের মাধ্যমে ইলেকট্রিসিটি সম্পূর্ণ মাটিতে চলে যাবে। তো এইটা ঠেকানোর জন্যই মূলত আমাদের এই ঘটনাগুলো ঘটানো। আচ্ছা, এবার এই জায়গাটাও দেখবো কিছু কিছু জায়গাতে এরকম আর্থিং করে রাখা হয়। আর্থিং করলে কি হয়, যে আমাদের ওখানে যদি কোনো কোনো লিকেজ হয়, লিকেজ অনেক কারণে হতে পারে। তো এটা অনেক সময় বর্ষাকালে যখন আর্দ্রতা খুব কম থাকে, তখন কিছু কিছু ইলেকট্রিসিটি এই খাম্বার ভিতরে চলে আসতে পারে বিভিন্ন সময়। তো তখন আমাদের এখানে মানুষ দাঁড়ায় থাকলে মানুষের গায়ে শক লাগতে পারে, এটা প্রিভেন্ট করার জন্য ডিরেক্ট আর্থিং করে দেওয়া হয়। তো সব জায়গাতে এরকম থাকে সিস্টেম। এখন আর্থিং আবার একদম কানেকশন সেরকম ভাবে দিয়ে রাখলে মানে কাজ করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, যে আর্থিং এর ওই তারের সাথে শর্ট সার্কিট হয়ে গেল, তখন আবার ইলেকট্রিসিটি সম্পূর্ণ মাটিতে চলে যাবে। তোমরা ফল্ট অ্যানালাইসিস করছো আর কি, বিভিন্ন সিঙ্গেল ফেজ ফল্ট, থ্রি ফেজ ফল্ট, এরকম বিভিন্ন ধরনের ফল্ট আছে। তখন আবার ফল্ট হয়ে যাবে, ফল্ট হয়ে গেলে অতিরিক্ত কারেন্ট ফ্লো করে সার্কিট ব্রেকার আবার অফ করে দেবে। তো সেইটা প্রিভেন্ট করার জন্য কি করা হয়, তো যখন আমাদের আর্থিংটা দরকার হবে, অর্থাৎ অতিরিক্ত কারেন্ট ফ্লো করছে, যেখানে কারেন্ট ফ্লো করার দরকার নাই, অতিরিক্ত কারেন্ট ফ্লো করছে, তো অন্য জায়গায় কোনো একটা জায়গাতে ফল্ট হয়েছে, তখন আমাদের এই জায়গাটাতে ওই ফিউজটা এটা অন হয়ে যাবে। মানে ফিউজটা এটা নরমালি অফ থাকে, বাট তখন এটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে এখন এইটার মধ্যে দিয়ে অতিরিক্ত কারেন্টটা মাটিতে চলে যাবে। সবসময় আমার এরকম কানেক্টেড থাকে, এরকম যখনই দেখবো দরকার হবে তখন এটা অন হয়ে মাটিতে চলে যাবে। এরকম আরো দেখানো হয়েছে ট্রান্সফরমারের সাথে, বিভিন্ন ইকুইপমেন্টের সাথে, মোটরের সাথে এরকম করে আমাদের আর্থিং করা থাকে। আচ্ছা, এই সিগন্যালের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিগন্যাল প্রসেসিং কাজ করবো, সেগুলো আমরা আলাদাভাবে আর্থিং করি। আর্থিংটা এই সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে নেসেসারি না, গ্রাউন্ডিং করলেও চলে। শুধু গ্রাউন্ড বলতে আসলে মানে মাটিতে না মিশালে হয়, জাস্ট নেগেটিভ গুলো একটা নরমাল ব্রাঞ্চের সাথে আমরা কানেক্ট করব। এই জায়গাটাতে দেখবো বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দেওয়া আছে। হ্যাঁ,
মানে আর্থিং করার জন্য যে ডিভাইসটা সেগুলোতে কি কি থাকে তোমরা ওগুলো একটু দেখো পড়ে টরে। এবার আসি লাইটনিং প্রোটেকশন সিস্টেম। এখন এই লাইটনিং প্রোটেকশন সিস্টেম আসলে কিভাবে কি কাজ করে, ধরো আকাশে মেঘ হয়েছে এরকম, এখন তোমরা যে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছো যে দুইটা বস্তু একে অপরের সাথে যদি ঘষা লাগে তাহলে এরকম পসিবিলিটি আছে যে একটা বস্তুতে আংশিক পজিটিভ আর আরেকটা বস্তুতে আংশিক নেগেটিভ চার্জ জমা হয়। তো যদি এরকম মেঘের মধ্যে হয় তাহলে হয়তো উপরের দিকে আংশিক পজিটিভ চার্জ জমা হলো, নিচের দিকে আংশিক নেগেটিভ চার্জ জমা হলো। নর্মালি এটাই হয় যে নেগেটিভ চার্জ গুলো যেই ম্যাটেরিয়ালস গুলোতে জমা হয় ওই ম্যাটেরিয়ালস গুলো একটু হালকা থাকে, ওই জন্য ওগুলো সাধারণত নিচের দিকে থাকে, আর যেই ম্যাটেরিয়ালস গুলোতে পজিটিভ চার্জ জমা হয় ওগুলো একটু ভারী হয়। এটা কিন্তু ইলেকট্রনের জন্য না, মানে ইলেকট্রনের ভরের কারণে কিছুই আসলে নির্ভর করে না, ওটা কিছুই না, বাট এমনি ম্যাটেরিয়াল গুলো একটু ভারী হয়, ওইগুলো আসলে উপরের দিকে থাকে নর্মালি, বাট এক্সেপশন আছে। আচ্ছা, এখন এই খসাগুলো কাপের মধ্যে লাগে, মেঘের মধ্যে দেখবে অনেক ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে, বরফের টুকরা থাকে, মানে বরফের গুঁড়া থাকে একদম ছোট ছোট। ওইগুলো যখন অনেক বেশি জোরে ফ্লো করে বাতাস টাতাস হয় তখন নিজেদের ভিতরে প্রচুর পরিমাণে ঘর্ষণ লাগে। তো ঘর্ষণ লাগলে আমাদের এই চার্জ গুলো পজিটিভ নেগেটিভ আলাদা থাকে। এই চার্জগুলো আলাদা হয়ে আমাদের এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। তো এখানে ভোল্টেজ ডিফারেন্স তৈরি করাটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এইটা আমাদের গ্রাউন্ড বা মাটির লেভেল। হ্যাঁ, এই গ্রাউন্ড লেভেলের সাথে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। তো গ্রাউন্ড লেভেলের সাথে গ্রাউন্ডের ভোল্টেজটা আমরা 0 ভোল্ট ধরতেছি, বাট এখানকার ভোল্টেজটা অনেক বেশি, হয়তো মাইনাস সামথিং, ধরো মাইনাস ভি ভোল্ট বললাম। তো তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভস কোর্সে পড়ছো হয়তো যে আমাদের ডাইইলেকট্রিক মানে তো বাতাস থাকে তাই না, এয়ার বাতাস, বাতাসের সাথে আর অন্য কিছু থাকে, আমাদের জলীয় বাষ্প থাকে, এয়ার প্লাস ভেপার আর অনেক কিছু থাকে। তো এইটা আলটিমেটলি একটা ডাইইলেকট্রিক, বুঝলাম? ডাইইলেকট্রিক মানে আমাদের ইলেকট্রনের পরিবহনে বাধা দিচ্ছে অনেকটা রেজিস্ট্যান্স। তো তোমরা পড়ছো যে ডাইইলেকট্রিক ব্রেকডাউন বলে একটা কথা আছে। ডাইইলেকট্রিক ব্রেকডাউন বলতে বোঝায় যে আমাদের প্রত্যেকটা ডাইইলেকট্রিকেরই একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত ওরা ডাইইলেকট্রিকের মতো আচরণ করে, কিন্তু ওই নির্দিষ্ট ভোল্টেজটা পার হয়ে গেলেই তখন ডাইইলেকট্রিকটা অনেকটা কন্ডাক্টরের মতন আচরণ করে, মানে ডাইইলেকট্রিকটা তার ধর্মটা রাখে না, মানে ডাইইলেকট্রিকের ধর্ম চেঞ্জ হয়ে যায়, তখন ডাইইলেকট্রিকটা একটা কন্ডাক্টরের মতন আচরণ করে, তখন ইলেকট্রন পরিবহনে বাধা দিতে পারে না। হ্যাঁ, এটার অনেকগুলো কারণ আছে, বাট সবচেয়ে পপুলার কারণ এরকম, ধর একটা ডাইইলেকট্রিক বলতে আমরা বোঝাই মাঝে হয়তো প্রোটন থাকবে আর চারপাশে ইলেকট্রন মুভ করবে, এই তো একটা ডাইইলেকট্রিক নর্মালি অপরিবাহী পদার্থ। এখন যদি অতিরিক্ত ভোল্টেজ দেওয়া হয়, ধরে বললাম যে আমি একটা ডাইইলেকট্রিক নিলাম, আমি একটু নিচে দেখাই, যদি এটা আসলে এটার সাথে খুব একটা রিলেটেড না, আমি জাস্ট একটু বলতেছি। বললাম না একটা জিনিসের মধ্যে এত এত জিনিস আসলে ইনক্লুডেড, বলতে গেলে আসলে তো শেষ হবে না, আমি শর্টে বলতেছি আর কি, সেটা পরীক্ষা টরীক্ষা তো আসবে না। তবে কোনো কারণে এই পাশে অনেক নেগেটিভ দেওয়া হলো আর এই পাশে অনেক পজিটিভ দেওয়া হলো, হ্যাঁ, তাহলে হবে কি এই ডাইইলেকট্রিক গুলো একটু চেঞ্জ হয়ে যায়, এই পজিটিভ গুলো একটু, মানে পজিটিভ গুলো পজিটিভের জায়গাতেই থাকে আসলে, বাট ইলেকট্রন গুলো একটু পজিটিভের দিকে সরে আসে। ইলেকট্রনের যে ক্লাউড, এটা তো ইলেকট্রনের একটু মেঘ তাই না, ইলেকট্রনের মেঘ গুলা একটু এরকম করে পজিটিভের দিকে সরে আসে, পজিটিভের দিকে এরকম করে সরে আসে। তো এইটা আসলে যদি অ্যানিমেশন মতন দেখানো করতে ভালো হতো, বাট এটা তো আমি আসলে দেখাতে পারতেছি না। তো এটা দেখলে একটু আংশিক পজিটিভ এই পাশে সৃষ্টি হয় আর আংশিক নেগেটিভ এই পাশে সৃষ্টি হয়, আংশিক পজিটিভ সৃষ্টি হয়, আংশিক নেগেটিভ, আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ, এরকম করে আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ সৃষ্টি হয়। যদিও ডাইইলেকট্রিক, বাট এই প্লাস মাইনাসের কারণে এরকম সৃষ্টি হয়, কিন্তু এখন ওরা নিজেদেরকে ধরে রাখছে, মানে পজিটিভ নেগেটিভ হালকা একটু শিফটেড, বাট স্টিল ওরা নিজেদেরকে ধরে রাখতে পারছে, কারণ এই ভোল্টেজের ডিফারেন্স হয়তো খুব বেশি না, কিন্তু যদি খুব বেশি ডিফারেন্স হয় তাহলে এই পজিটিভ নেগেটিভের মধ্যবর্তী ডিসটেন্সটা অনেক বেশি বাড়তে থাকে।
এই পজিটিভ নেগেটিভের মধ্যে ডিসটেন্স বাড়তে 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 এমন একটা ডিসটেন্স যদি তুমি তৈরি করতে পারো অর্থাৎ ভোল্টেজ বৃদ্ধির মাধ্যমে যে এই পজিটিভ নেগেটিভ একে অপরের থেকে দূরে সরে যায়। তো একে অপরের থেকে যখন দূরে সরে যায় তখন যেহেতু ইলেকট্রন প্রোটন গুলো থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখন ওই যে সিচুয়েশনটা তৈরি হয় সেটাকে বলা হয় প্লাজমা। তো প্লাজমাতে আসলে কি থাকে, জাস্ট পজিটিভ নেগেটিভ আলাদা আলাদা চার্জ থাকে। তোমরা জানো যে পজিটিভ নেগেটিভ যখন আলাদা আলাদা থাকে তখন এটা খুব ভালো কন্ডাক্টর, এটা খুব ভালো পরিবহন করতে পারে, ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে, তাপের পরিবহন করতে পারে, খুব ভালো পরিবহন করতে পারে। তোমরা বিভিন্ন জায়গায় স্পার্ক দেখো না, ওইটা আলটিমেটলি এই ঘটনাটাই ঘটে যে ডাইলেকট্রিক তার ধর্ম সাময়িক সময়ের জন্য চেঞ্জ করছে, তখন এই পজিটিভ নেগেটিভ আলাদা হয়ে যায়। তো এখানেও তাই হয় যে এখানকার ভোল্টেজ যদি খুব বেশি হয়ে যায় কোনো একটা কারণে, অনেক বেশি মেঘ কালা কুচকুচে হয়ে গেছে, তখন এই ডাইলেকট্রিক গুলো তাদের ধর্ম কিছুটা সাময়িক সময়ের জন্য ব্রেকডাউন হলে একটা পথ তৈরি হয়, সেই পথটা প্লাজমার একটা পথ তৈরি হয়, এই পথ দিয়ে ইলেকট্রন গুলো সব মাটিতে চলে আসে। উল্টাটাও হতে পারে, মানে মাটি থেকে ইলেকট্রন যেতে পারে যদি পজিটিভ গুলো নিচে থাকে নেগেটিভ গুলো উপরে থাকে, বাট ওটা অনেক ডেঞ্জারাস, ওটা খুবই কম দেখা যায়। বাট নেগেটিভ গুলো নর্মালি নিচে থাকে, পজিটিভ গুলো নর্মালি উপরে থাকে, বাট এটা অবশ্যই ভ্যারি করতে পারে, সিচুয়েশনের উপরে ম্যাটেরিয়ালস এর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এখন এইরকম যে পথ তৈরি হলো এই জায়গাতে আসলে পথটা এমন ভাবে, একটা মিনিট, এখন একটা ক্লাস আছে তো সারা ঘন্টা দিকে বেশি। আচ্ছা হ্যাঁ, তো এখন এই পথটা এমন ভাবে তৈরি হয় যে আমাদের রেজিস্ট্যান্সটা সবচেয়ে কম, হ্যাঁ, মানে রেজিস্ট্যান্স এখানে মিনিমাম হবে, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে মেঘের ইলেকট্রন গুলো যে এখানে আছে এইগুলো যে নিচে নেমে আসবে এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা এমন যে রেজিস্ট্যান্সটা নেগেটিভ হবে। এখন মনে করো এই জায়গাটাতে একটা গাছ আছে বা একটা মানুষ এরকম দাঁড়ানো আছে, মানুষের বডির রেজিস্ট্যান্সটা তো বাতাসের চেয়ে কম অ্যাটলিস্ট, তাই না? তো তখন হয় অনেক সময় হয় কি যে এটা মাটিতে পড়লে যে পরিমাণে রেজিস্ট্যান্সকে মোকাবিলা করতে হয় তার চেয়ে তো মানুষের মাথায় পড়লে হয়তো রেজিস্ট্যান্সটা কম মোকাবিলা করতে হয়, তখন এই বজ্রপাতটা মানুষের মাথায় পড়ে মাটিতে না পড়ে। যদি এটা মানে সম্ভাবনার দিক থেকে তুমি যদি বলো তাহলে অনেক রেয়ার, কারণ নর্মালি যে এখান থেকে মাটিতে পড়লে হয়তো পথটা কম, রেজিস্ট্যান্সটা কম লাগছে। মানুষের এক্স্যাক্টলি মাথার উপরে যদি কোনো ক্লাউড থাকে যেখানে বজ্রপাতটা তৈরি হচ্ছে সেক্ষেত্রে মানুষের মাথার উপরে পড়বে। এই সেম জিনিসটা ঘটে বিল্ডিং এর ক্ষেত্রে। মনে করো এই জায়গাটাতে আমার একটা বিল্ডিং আছে, তো বিল্ডিং এর উপরে মানে উপরে তার উপরে একটা ক্লাউড আছে, তো এই ক্লাউড থেকে বজ্রপাতটা বিল্ডিং এর উপরে যদি পড়ে তাহলে বিল্ডিং এর সমূহ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখন এই ক্ষয়ক্ষতিটা যদি না হয় তার জন্য এই বিল্ডিং এর কিছু প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়া দরকার। এখন 2 তলা 3 তলা বিল্ডিং হলে সমস্যা নেই, কারণ এই বিল্ডিং এর হাইট গুলো ছোট, আশেপাশের অন্যান্য বিল্ডিং আছে, গাছপালা আছে, তাছাড়া খাম্বা আছে, ইলেকট্রিক্যাল পোল আছে, এইগুলোর উপরে বজ্রপাতটা হয়ে বিল্ডিং কে এমনিতেই সেফ রাখে, এটা অসুবিধা নাই। ইভেন বিল্ডিং এর আশেপাশে যদি কিছু নাও থাকে তাও বললাম মানে এক্স্যাক্টলি মাথার উপরে বজ্রপাতটা না হয় যদি একটু সাইডে বজ্রপাত হয় তাহলে বিল্ডিং বরাবর আসতে গেলে তাকে তো অতিভুজ বরাবর আসতে হচ্ছে, যেটা তার জন্য অনেক বেশি ডিস্টেন্স কভার দিতে হবে। তার তুলনায় একবারে ডিরেক্ট মাটিতে চলে গেলে অনেক সময় তার জন্য ইজিয়ার। তো বিল্ডিং এর উপরে ছোট বিল্ডিং হলে বজ্রপাত হওয়ার সম্ভাবনা এমনিতেই কম, বড় বিল্ডিং হলে সেগুলোতে প্রোটেকশন নেওয়া লাগে। এখন অনেক বড় বিল্ডিং হলে তাহলে কি করা হয়, এটা একটা অনেক বড় সড়ো একটা বিল্ডিং, শুধু ফ্লোর আর ফ্লোর, ফ্লোরের অভাব নেই। তো এই জায়গাটাতে ইচ্ছাকৃতভাবে একটা ইলেকট্রিক্যাল রড দেওয়া হয়, ইলেকট্রিক রড। তো তাতে কি হবে, বজ্রপাতটা বিল্ডিং এর উপরে না পড়ে এই রডের উপরে পড়বে, রডের সাথে তার কানেক্টেড থাকে, তারের মাধ্যমে এটা মাটিতে চলে যায়, এরকম ভাবে মাটিতে চলে যায়। এটাতে বিল্ডিং এর কোনো ক্ষয়ক্ষতি আর হয় না। তো বিল্ডিং এর ক্ষয়ক্ষতিটা এড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে বজ্রপাতটা যাতে রডের উপরে পড়ে সেটার ব্যবস্থা করা হয়। এখন কথা হলো রড এখানে আছে আর তোমার মেঘ তৈরি হয়েছে এখানে, তাহলে এটা তো রডের উপরে না পড়ে তোমার বিল্ডিং এর উপরে পড়বে। তাহলে ওইভাবে ডিজাইন করতে হবে, মাল্টিপল রড দিতে হবে, রডের হাইট লেন্থ উইডথ এমন ভাবে দিতে হবে যেন বজ্রপাতটা বিল্ডিং এর উপরে না পড়ে রডের উপরে পড়ে। এখন এই রডের ডিজাইনটা কিরকম হবে সেটার উপরে আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, এটাকে আমরা বলতেছি লাইটেনিং অ্যারেস্টার। এই লাইটনিং অ্যারেস্টার এটা একটা লোহার দণ্ডে আর কি,
এই বিভিন্ন টাইপের লাইটনিং অ্যারেস্টার আছে। এটা হলো লাইটনিং প্রোটেকশন সিস্টেমের একটা অংশ। এখন লাইটনিং অ্যারেস্টার দুই রকম হতে পারে, অনেক রকমের আছে, বাট বেসিক্যালি দুই রকমের। একটা হতে পারে হরিজন্টাল, আর একটা হতে পারে ভার্টিক্যাল। হরিজন্টাল আর ভার্টিক্যাল। হরিজন্টাল লাইটনিং অ্যারেস্টার গুলো কিরকম? সেটা হয় এরকমের, মানে মাটির সাথে প্যারালাল, মানে মাটি যেখানে আছে তার চেয়ে একটা নির্দিষ্ট করে প্যারালাল, এটা ছাদের উপরে থাকে। তো এইটা মাটি থেকে ধর এইচ দূরত্বে থাকে। যদি ল্যাব শিটে সব এল দিয়ে দেখানো আছে, জাস্ট আমি আমার মতন করে বলতেছি, এটা মনে করো এল দৈর্ঘ্যের আর মাটি থেকে এইচ দূরত্বে আছে। তাহলে এটা কি করে, এর চারপাশে এই এইচ ব্যাসার্ধের একটা বলয় তৈরি করতে পারে। মানে এর মধ্যে যদি বজ্রপাত হয় তাহলে সেটা ডিরেক্ট এই দণ্ডের উপরে আসবে, চলে আসবে এরকম ভাবে। তার মানে আমাদের বিল্ডিংটা প্রোটেক্টেড থাকে। এইচ ব্যাসার্ধের এরকম একটা ক্যাপসুল মতন চিন্তা করতে পারো 3D তে। হ্যাঁ, এই ক্যাপসুল করবে এই লেন্থ এলই, বাট এই বরাবর হলো এইচ। এটা খুব সম্ভবত ল্যাব শিটে এল দিয়ে দেখানো আছে। এরকম একটা ক্যাপসুল তৈরি করে যে বরাবর বিল্ডিংটা সম্পূর্ণ প্রোটেক্টেড থাকে। আর ভার্টিক্যাল লাইটিং অ্যারেস্টারটা আসলে এই কালোটা, এই কালোটা হলো লাইটিং অ্যারেস্টার। এটা আসলে একটা দণ্ড আর কিছু। এরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে। অনেক সময় এরকম দণ্ডাকার দিলে ভালো হয়, অনেক সময় একটু বাঁকায় দিলে ভালো হয়। এটা আসলে এক্সপেরিমেন্টের ব্যাপার স্যাপার। মানুষজন যারা এটা নিয়ে রিসার্চ করে তারা এগুলোর বিভিন্ন ধরনের শেপ নিয়ে প্র্যাকটিক্যালি করে করে দেখে যে কোনটা হলো বেটার হয়। যাই হোক, আমরা আপাতত দণ্ড দিয়ে করবো না। আর ভার্টিক্যালের ক্ষেত্রে এরকম, এইটা হলো লাইটনিং অ্যারেস্টার। এখন এই লাইটনিং অ্যারেস্টারটা ধরো এল দৈর্ঘ্যের, তাহলে এটা কি করে, এল ব্যাসার্ধের একটা এরিয়াতে সম্পূর্ণ প্রোটেক্টেড রাখে। এই পাশে এল ব্যাসার্ধের একটা এরিয়া প্রোটেক্টেড রাখে। অর্থাৎ এর হচ্ছে কি করে, এরকম সিলিন্ডার আকৃতির একটা, এটাও কিন্তু সিলিন্ডার আকৃতির, আর এইরকম একটা এরিয়া সম্পূর্ণ প্রোটেক্টেড রাখে। অর্থাৎ এই ক্যাপসুলটা আমরা ওইটাই এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসতে পারি। আর যদি আমরা হিসাব করে এরকম করে কোনক আকারে, এরকম করে কোনক আকারে, তো ঠিক আছে, এই কোণের মধ্যবর্তী সবকিছু প্রোটেক্টেড, বাট আলটিমেটলি সিলিন্ডার এরিয়া পুরোটাই প্রোটেক্টেড থাকে। কিন্তু আমরা ছাদের উপর যে প্রজেকশনটা নেই, সেই প্রজেকশনটা থাকে এই সার্কেলটা, এই সার্কেলটার ব্যাসার্ধ থাকে এল ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ধরো আমাদের এরকম একটা ছাদ আছে। এই ছাদ যদি থাকে তাহলে এল ব্যাসার্ধ যদি আমরা একটা গোলক কল্পনা করি, তাহলে এই যে এল ব্যাসার্ধের এরকম কয়েকটা গোলক নেওয়া হয় যেন এই ছাদটা প্রোটেক্টেড থাকে। আর প্রত্যেকটা এল ব্যাসার্ধের মাঝখানে থাকে একটা করে লাইটনিং অ্যারেস্টার। যদি এতগুলো লাগে না, হয়তো একটা বা দুইটা হলেই হয় ছাদের জন্য, ওটা আমি বললাম। এভাবে আমরা পুরো ছাদটাকে প্রোটেক্টেড রাখতে পারি। যদি অনেক বড় ছাদ হয় তাহলে হয়তো বেশি পরিমাণে লাইটনিং অ্যারেস্টার লাগে। আমরা ল্যাব শিটে চলে যাই। ওই লাইটনিং প্রোটেকশনেরও আমাদের দেখবে বিভিন্ন ধরনের কম্পোনেন্টের নাম আছে, এগুলো একটু পড়ে রাখি কোনটার মানে কি লেখা আছে সবগুলো দেখো। এই যে লাইটনিং অ্যারেস্টার এরকম ডিজাইন থাকে, বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। অনেক সময় কাপ সিস্টেমে থাকে, অনেক সময় চোখা থাকে, অনেক সময় ছড়ানো থাকে, ডিজাইনের উপর ডিপেন্ড করে। এখানে বজ্রপাতটা যখন পড়ে তখন এই তারের মাধ্যমে এটা মাটিতে চলে যায়। মাটিতে চলে যায়, এরকম করে বড় বড় ইলেকট্রোড লাগানো থাকে, এইগুলোর মাধ্যমে ছড়ায় যায়। আর এখানে আরেকটা এরকম করে ছবি দেখানো হয়েছে, আর ক্যালকুলেশন গুলো এখানে দেখানো আছে। তোমরা এগুলো একটু পড়ো, দেখো, বুঝো। বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। এখানে দেখবো অনেক ছোট ছোট কিছু লাইটনিং অ্যারেস্টার ইউজ করা হয়েছে। ঠিক আছে, অনেক ছোট ছোট লাইটনিং অ্যারেস্টার ইউজ করা হয়েছে। ছোট ছোট লাইটনিং অ্যারেস্টার দিয়ে পুরো বিল্ডিংটা এরকম করে কাভার দিয়েছে। এরকম হতে পারে। আবার অনেক বড় লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করলে আসলে এই কাভারেজটা অনেক বেশি হয়। এগুলো পড়ো। যেখানে একটা টিপিক্যাল ডিজাইন দেখানো আছে এরকম করে মাথা দিয়ে। আচ্ছা, এইবার তো তোমার লাইটনিং অ্যারেস্টার ডিজাইন করলাম, করে বিল্ডিং এর সেফটি এনশিওর করে ফেলছি আমরা। তো সেফটি এনশিওর করার পরে এটা টেস্ট করা হয়। সেই টেস্ট করার একটা উপায় হলো রোলিং স্কোয়ার ডিজাইন। রোলিং স্কোয়ার টেস্ট বা ডিজাইন বলে আর কি। এইটা অনুযায়ী আমাদের ধরো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর সাথে আমরা একটা মানে গোলক কল্পনা করি, কাল্পনিক একটা গোলক। এই গোলকটা কত ব্যাসার্ধের হবে সেটা এরিয়ার উপরে ডিপেন্ডেন্ট। মানে যে এরিয়াতে লাইটনিং বজ্রপাতটা বেশি হয়
সেই এরিয়াতে আমরা কম ব্যাসার্ধ গোলক, যে এরিয়াতে বজ্রপাতটা কম হয় সেই এরিয়াতে বেশি ব্যাসার্ধের গোলক, মানে এগুলো সম্পূর্ণ কাল্পনিক একটা গোলক নেওয়া। তো নিলাম আমি একটা কাল্পনিক গোলক, এগুলো মাপ আছে আর কি। এই কাল্পনিক গোলকটা যদি দেখো অর্ধেকের চেয়ে কমে টাচ করে থাকে তাহলে বিল্ডিংটা একটু ঝুঁকিতে আছে, বিল্ডিং এর লাইটিনিং অ্যারেস্টার সিস্টেমটা ভালো রাখতে হবে। আর যদি দেখো আগে এটা অর্ধেকের চেয়ে বেশি হাইটে পৌঁছাই গেছে তাহলে আসলে বিল্ডিংটা অতটা ঝুঁকিতে নাই, তো এই লাইটিনিং অ্যারেস্টার সিস্টেমের উপরে একটু টাকা পয়সা কম ইনভেস্ট করলেও হবে। এখন এইটা যে পয়েন্ট গুলোতে টাচ করে, মানে এটাকে কি করবো, একবার করে ঘুরায় নিয়ে আসবো এমন ভাবে যে হলো এই বিল্ডিংটাকে টাচ করে করে থাকে। হ্যাঁ, যেই পয়েন্ট বরাবর এটা টাচ করে থাকবে সেই পয়েন্ট বরাবর এটা একটু ঝুঁকিতে আছে। তো লাইটনিং অ্যারেস্টার গুলো এমন ভাবে বসাতে হবে যেন ওই পয়েন্ট গুলো অর্থাৎ ওই জায়গাগুলা মানে লাইটনিং প্রোটেকশনের এরিয়ার মধ্যে থাকে। যে বজ্রপাত প্রতিরোধের জন্য কিছু জোন ডিফাইন করলাম, ওই জোন গুলোর মধ্যে যেন এই এরিয়া গুলো থাকে। ঠিক আছে, এটা হলো রোলিং স্কয়ারের ডিজাইনের একটা ঘটনা। দেখো এগুলো আসলে বিভিন্ন ধরনের হতে পারে, বাট এটা 45 মিটার একটা ধরে নিতে আর কি, বাট এটা এরিয়ার উপরে ডিপেন্ডেন্ট, এক এক এরিয়া থেকে একটা ধরে। তো এগুলো গেল আমাদের লাইটনিং অ্যারেস্টারের সিস্টেম। দেখুন আমরা অফলাইন ক্লাসে এটা নিয়ে আরেকটু ডিসকাস করব, তারপর কিছু ছবি টবি আঁকাবো, তারপরে বসাবো। এখন আমাদের এই ছাদ বরাবর আসলে কতটা এটা প্রোটেক্ট করে, মনে করো এল দৈর্ঘ্যের একটা লাইটনিং অ্যারেস্টার। এল দৈর্ঘ্যের লাইটনিং অ্যারেস্টার কি তোমার বামে এল পরিমাণে প্রোটেক্ট করে, ডানে এল পরিমাণে প্রোটেক্ট করে, আবার সামনেও এল পরিমাণে, পেছনেও এল পরিমাণে। ওইটা আমরা আপাতত দেখতেছি না, ধরো আপাতত ডান বামটা হিসাব করি। তাহলে এল দৈর্ঘ্যের লাইটনিং অ্যারেস্টার বসালে এটা 12 দৈর্ঘ্য পরিমাণে আমাকে প্রোটেক্ট করে। 12 দৈর্ঘ্য অর্থাৎ ডানে বামে মিলে 12 দৈর্ঘ্য পরিমাণে প্রোটেক্ট করে। কিন্তু আমরা যদি মাঝে বসে, ডিজাইনের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট, বাট আমরা যদি এই ডিজাইনটা ফলো করি তাহলে মাঝে লাইটনিং অ্যারেস্টারটা বসালে তাহলে তার হাইটের সম পরিমাণে বামে এবং ডানে আমাদেরকে প্রোটেকশনটা দেয়। তো এরকম যদি একটা ছাদ নেই, এল দৈর্ঘ্যের একটা এল ব্যাসার্ধের আমি যদি সার্কেল নিই তাহলে এল ব্যাসার্ধের সার্কেল কেমন ভাবে নিলাম, মানে ছাদ বরাবর এরকম ভাবে মিলে গেল, তারপরে এইটা এইভাবে মিলাই দিলাম। সবগুলো সমান হবে, আমি হাতে এভাবে রাখাচ্ছি তো ওই জন্য বাটা করা হয়েছে। এল ব্যাসার্ধের লাইটনিং অ্যারেস্টার গুলো না ছাদ এরকম ভাবে পুরোটা প্রোটেক্ট করবে। আচ্ছা, এটা মনে করো বিশাল বড় ছাদ এবং আমাদের লাইটনিং অ্যারেস্টারটা অনেক ছোট হাইটের, এই জন্য এতগুলো লাগতেছে। আসলে এতগুলো লাগে না, নর্মালি 2-4টা হলেই হয়। এরকম ভাবে আমি গোলগুলো বসালাম। এই গোলগুলো কি আসলে এগুলো লাইটনিং প্রোটেকশনের জোন। হ্যাঁ, আর এই সেন্টার গুলোতে এক একটা লাইটনিং অ্যারেস্টার থাকবে। এখন আঁকানোর সময় কিভাবে আঁকাবো, আমরা জাস্ট এরকম একটা দণ্ড আঁকবো, এনাফ। এই দণ্ড, এটাই হলো লাইটনিং অ্যারেস্টার। এর আগে যেমন তোমরা ব্লক তৈরি করছো, এখনো লাইটনিং অ্যারেস্টারের জন্য একটা ব্লক তৈরি করবে। ব্লক তৈরি করে যেখানে এত ঘনত্ব লাগবে না, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বললাম, হয়তো 2টা কারণ হয়তো 4টা লাগবে। সেই 4টা যেখানে যেখানে বসানোর দরকার ওই জোনটা প্রথমে ডিফাইন করে নিয়ে, জোনটা না আঁকালেও হবে, তারপরে ওই জায়গাটাতে লাইটনিং অ্যারেস্টারটা বসাই দিতে হবে, মানে যেখানে যেখানে দরকার ওই ব্লকটা ওখানে ওখানে ইনসার্ট করে দিতে হবে। এটা 2D তেই, মানে 3D আর আঁকানো লাগবে না। হ্যাঁ, 3D টা আর্কিটেক্ট যারা আছে তারা আঁকাবে, আমাদের কাজ হচ্ছে জায়গাগুলো বলে দেওয়া, বাকি সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে অন্যান্য কাজ করার জন্য মানুষ আছে। এটা আমাদের সমস্যা না, আমরা 2D তে ওদেরকে বুঝাই দিতে পারলেই হলো ড্রয়িংটা দিয়ে, যে এখানে এখানে লাইটনিং অ্যারেস্টারটা বসবে। ঠিক আছে, আচ্ছা। তো আজকে যা যা বললাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
ডিটেলসটা আগে নিচ্ছে। যে 232 এর হচ্ছে সবাই না, আচ্ছা 20, 21, 38, 40, 52, 52, 54, 56, 58, 60, 63, 64, 66, 71, 72, 75, 80, 81, 82, হ্যাঁ 80 দিচ্ছে, 85, 90, 91, 95, 100, and 255, 269, আর কেউ কি আছো A2 এর? আচ্ছা B1 একটা নিয়ে নেই, হ্যাঁ তারপরে হ্যাঁ যেতে পারো। আচ্ছা B1 এর, হ্যাঁ B1 ল্যাব রিপোর্টটা হলো তোমাদের নেক্সট ক্লাসে ওই ড্রয়িংটা করাই নিয়ে তারপরে বলে দেবো। হ্যাঁ তোমাদের ওই আগের ক্লাসে যত রিপোর্ট গুলো বাকি আছে সেগুলো নেক্সট ক্লাসে দাও, তারপর অফলাইন ক্লাস যেটা শুরু হবে নেক্সটে, ওই নেক্সট অফলাইন ক্লাসে তোমাদের বলে দিলে তোমরা এগুলো লিখে ফেলো। আর এমনিতে থিওরি টিওরি গুলো তো লেখা লাগবেই, সেগুলো লিখে ফেলো, ড্রয়িং এর পার্টটা বাকি রাখো। মানে এই ল্যাব শিট অনুযায়ী তোমরা থিওরি, অবজেক্টিভ, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন, হ্যাঁ এগুলো লিখে রেখে রাখো। তারপর জাস্ট ওই ড্রয়িং এর পার্ট গুলো আমরা ল্যাবে করবো, ল্যাবে করে বলে দেবো। আচ্ছা 231 এর 15, 129, 232 এর 129, 138, 177, ঠিক আছে 177, 204, 205, 206, 207, 209, 209, আচ্ছা 214, 215, 219, 220, 222, আচ্ছা 222, 228, 229, 233, 236, 240, 244, 245, 251, 259, ওকে। আর কেউ কি বাকি আছে নাকি? আর কেউ আছে? না তাহলে এটা সেভ দিয়ে দিলাম। ওকে আচ্ছা, আর A2 এর বলছিল তার কি দেওয়া হয়েছে নাকি? আর তো বাকি নাই না? আচ্ছা ঠিক আছে, বাকি না থাকলে তাহলে ঠিক আছে, তারপর অফলাইন ক্লাসে দেখা হবে। হ্যাঁ ভালো থাকো তাহলে, টাটা।